দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন হালদার। আপনারা জানেন, অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক পাশে রয়েছেন এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্বডানে রয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24 এর সর্বশেষ শিরোনাম দেখব। দর্শক, নিউজ 24 এর প্রধান প্রধান শিরোনামগুলো আমরা দেখছিলাম। এ পর্যায়ে আমরা বেশ কয়েকটি টেলিভিশনের শিরোনামগুলো দেখব। বনশ্রীতে গৃহকর্মী হত্যার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের সাথে সংঘর্ষ। ডাক্তারি পরীক্ষায় বগুড়ায় ছাত্রী ধর্ষণের আলামত মিলেছে, তুফান সরকারের দায় স্বীকার। তুফানকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি ঘটনার সময় বিভিন্নভাবে, জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। ভিসা জটিলতায় আবারও হজ ফ্লাইট বাতিল, ভোগান্তি বন্ধ না হলে আন্দোলনের হুমকি। শেষ পর্যায়ে যখন টিকিটের ক্রাইসিস শুরু হয়ে যাবে, সেই সময় টিকিট প্রতি 15 থেকে 30,000 টাকা করে সিন্ডিকেট হাতিয়ে নিবে। টিকিটের জন্য মুসলিম কয়েক দেশ এজেন্সি আছে, তার আয়োটা তাদের কাছে ধর্ণা ধরতে হচ্ছে। ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে, সংসদ ততবারই পাশ করবে বললেন অর্থমন্ত্রী। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা আবার পাশ করব এবং অনবরত করতে থাকবো, দেখি জুডিশিয়ারি কত দূর যায়। মানুষের প্রতিনিধিদের উপরে তারা খুদকারি করবে, তাদের আমরা চাকরি দেই। ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবেন ততবারই পাশ করবে সংসদ, ঘোষণা অর্থমন্ত্রী। রায় মেনে নেওয়ার আহ্বান মওদুদের। বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ, যানবাহনে আগুন, ভাঙচুর, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও দারোয়ান আটক। ভিসা জটিলতায় আজ ও আগামীকালের 3টি হজ ফ্লাইট বাতিল, অন্য বিমানে পাঠানোর চেষ্টা করছে হাব, অব্যবস্থাপনাকে দায়ী করছেন যাত্রীরা। সৌদি আরবের জেদ্দায় মানবেতর জীবনে 250 বাংলাদেশি শ্রমিক, কোম্পানির মালিক ম্যানেজার লাপাত্তা। বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, পুলিশ এলাকাবাসীর সংঘর্ষ। এখনো ভিসা হয়নি 70,000 হজ যাত্রীর, আরো 3টি ফ্লাইট বাতিল। ষোড়শ সংশোধনীর পক্ষে আবারও বিল পাশ করবে সরকার, অর্থমন্ত্রী। ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং 6 বছর ধরে পানিবন্দী রাজধানীর পূর্ব জুরাইনবাসী। আগামী সংসদ নির্বাচনে ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী বাছাই করবে আওয়ামী লীগ। বিএনপি চায় অনুগত বিশ্বস্তদের, দুদলেরই অগ্রাধিকার তরুণ নেতৃত্ব। গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বনশ্রীতে ব্যাপক উত্তেজনা, ভবন ভাঙচুর, গাড়িতে আগুন, পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ। হজযাত্রায় জটিলতা কাটছে না, কর্তৃপক্ষের আশ্বাসের পরও বাতিল হয়েছে আজকের একটি ফ্লাইট, আগামীকালও যাবে না বিমানের 2টি উড়োজাহাজ।
কৃষি ব্যাংকের 260 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় ফেয়ার গ্রুপের এমডি গ্রেফতার। ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় আরো বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ। এবং এখনো ঝুঁকিমুক্ত নয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, সমাধানের সময় লাগবে বলছেন জ্বালানি উপদেষ্টা। গ্রিড কোড সংশোধনের পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, নিউজ 24 এর প্রধান শিরোনামগুলো দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের শিরোনামগুলো দেখলাম। আমরা এ পর্যায়ে দর্শক একটি প্রতিবেদন দেখে আলোচনা শুরু করতে চাই। আপনারা জানেন যে ঈদের আগেই আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে কয়েকটি দল নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা আরেকটি জোট গঠন হতে পারে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঠিক একই মুহূর্তে নির্বাচনে মোর্চা না করলেও সরকারের ব্যর্থতা তুলে ধরে রাজপথে নামবে এই জোট বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এই দুই নেতার সঙ্গে কথা বলেছেন সহকর্মী তৌহিদ শান্ত। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাড়িধারার বাসায় বৈঠক হয়ে গেল বুধবার রাতে। বৈঠকে অংশ নেয় জাতীয় পার্টি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি রব এবং বিকল্পধারা বাংলাদেশ। বৈঠকের ছবি গণমাধ্যমে প্রচারের পরই রাজনৈতিক মহলে নতুন জোট গঠনের আভাস টক অব দ্য টাউনে পরিণত হয়। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলেছি, তাহলে বাম মোর্চাও তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। আমরা হয়তো তাদের সাথে একটা নির্বাচনী জোট করতে পারি এবং বর্তমানে যে আন্দোলনটা আমরা করব সেখানে হয়তো আমাদের যুগপথ কর্মসূচি থাকবে। বাম মোর্চা এবং নতুন যে জোট হবে সেটা আমাদের একটা কর্মসূচির ভিত্তিতে যুগপথ আন্দোলন আমরা করব। আমাদের লক্ষ্য যে আমরা এই দুটো শক্তির বিরুদ্ধে বা প্রতিপক্ষে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই। একা একা পারছি না, অতএব জোট গঠন করবার চেষ্টা করছি। এই নেতারা বলছেন ডক্টর কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরীকে সামনে রেখে আপাতত লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত সম্ভব হলে ঈদের আগেই জনসম্মুখে আসবে নতুন এই জোট। একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই জোটটা করছি। আমরা দাবি করছি যে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক। এটার দায়িত্ব প্রধানত সরকারের। সরকার কথা বলে সেটা নিষ্পত্তি করুক। খুব অল্প সময়ের মধ্যেই এই যে একটা জোট গঠনের যে প্রক্রিয়া সেটার একটা রূপ আমরা দিতে পারবো। আশা করতে হয়তো ঈদের পূর্বেই আমরা সেরকম একটা কিছু করা হয়তো সম্ভব হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার দাবি আদায়েও প্রয়োজনে মাঠে নামবে এই জোট বলছেন সংশ্লিষ্টরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী তৌহিদ শান্তর প্রতিবেদনটি দেখছিলাম। আমরা এরপর যে আলোচনা শুরু করব, শুরুতেই মোস্তফা ফিরোজ আপনার কাছে আসবো। নতুন একটি জোট, রাজনীতিতে আবারও জোটের যে ডামাডোল আমরা আগের বেশ কয়েকবার আলোচনা করেছি, অর্থাৎ তৃতীয় একটি রাজনৈতিক শক্তির উত্থান বা ঘোষণা আমরা ঈদের আগেই আশা করছি দেখব। এবং সেই ক্ষেত্রে একটি তাদের যে বক্তব্য যে এটি মুক্তিযুদ্ধের সপক্ষের জোট হবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের সাথে হবে, এবং একটি বিষয়ে খুবই সিগনিফিক্যান্ট যে বলা হচ্ছে নির্বাচনী মোর্চা না থাকলেও সরকারের ব্যর্থতা তুলে ধরবে তারা রাজপথে। তাহলে সরকার এবং বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, নাকি শুধু সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্যই একটি রাজনৈতিক জোটের ঘোষণা আসতে যাচ্ছে? আপনার কি মনে হয়? এইগুলি আসলে কি নির্বাচনের মানে আওয়াজ আসার সাথে সাথে, ওঠার সাথে সাথে নানান রকম কথাবার্তা হচ্ছে। এইসব কথাবার্তা আসলে আমরা মানে সাধারণ নাগরিকরা মানে খুব বেশি আমরা আশাবাদী হতে পারি না। কারণ মানে এটা তো অনেক পরের ধাপে। এখনকার যে জোট যে নামগুলো আসছে, একজন দুইজনের ক্লিন ইমেজ আছে, বাকিগুলি সব ভেজাল। নানানভাবে তারা হয় আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতার অংশীদার ছিল, ক্ষমতা থেকে ছিটকে গেছে, এই ধরনের লোকজন নিয়ে ওই ড্রয়িং রুমটা হয়তো ভরবে, কিন্তু মাঠে যখন যাবে তখন দেখা যাবে যে কোনো লোকজন নেই। এবং মানুষের কাছে যে তাদের খুব একটা আস্থা আছে যে না, মানুষ আওয়ামী লীগ বিএনপির একটা বিকল্প একটা জোট চায়, সেই জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, তা কিন্তু না। এটা মনে একটা সুপ্ত বাসনা আছে, কিন্তু মনে সুপ্ত বাসনা থাকলেও কিন্তু দুই দলের বাইরে যে চেহারাগুলো, সেই চেহারাগুলো আসলে আবার কিন্তু মানুষ আবার থমকে যায়। কারণ এইগুলো তো পুরনো চেহারা, এগুলো নতুন চেহারা না। তো নতুন চেহারা নেই, অথচ বলা হচ্ছে নতুন জোট, তাতে তো লাভ হবে না। মানুষ তো এই মানুষগুলোকে দেখেছে কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে।
তো ফলে তারা মানুষের ধারণা যে এরা সুবিধা না পেয়ে বিচ্ছিন্ন হয়েছে, সুতরাং এদেরকে দিয়ে মৌলিক কিছু হবে না। যেখানে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতাসীন দল এবং ক্ষমতার বাইরের বড় দল বিএনপি, তাদের প্রতি মানুষের একটা আস্থা নেই, ভরসা নেই, হতাশা তাদেরকে ঘিরে। ফলে মানুষ তো এমনি বীতশ্রদ্ধ হয়ে গেছে। মানুষ এখন যার যার অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, সে তার জীবনযাত্রার মান, তার দৈনন্দিন জীবনের যে সংকট, সে মনে করে না যে এই মুহূর্তে তার পাশে কোনো রাজনৈতিক শক্তি আছে, সরকার আছে। এইরকম একটা পরিস্থিতিতে যে মানুষগুলোকে কেন্দ্র করে জোট, সেই জোট যে একটা খুব তাকে নিয়ে যে মানুষ খুব প্রত্যাশা, আশা, ভরসা দেখবে, কারণ মানুষ যদি যুক্ত না থাকে তাহলে তো কোনো জোটই, কোনো দলই তো জনগণের সম্পৃক্ততা থাকতে এগোতে পারবে না। তো সুতরাং এটা একটা মানে হয়তো ড্রয়িং রুমের আলোচনা, টিভি টকশোর আলোচনার জন্য খুব ভালো একটা উপাদেয় হতে পারে, কিন্তু এটা কোনো কার্যকর কিছু হবে বলে আমার আপাতত মনে হচ্ছে। সুভাষ সিংহ রায়, আমি মোস্তফা ফিরোজের কথার সুর ধরেই আপনাকে প্রশ্নটি করতে চাই। মোস্তফা ফিরোজ যেমনটি বললেন যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তৃতীয় একটি শক্তির যে আকাঙ্ক্ষা জনমনে রয়েছে, বা একটি সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু সরকার গঠনের একটি শক্তি, গণতান্ত্রিক শক্তি দেখতে চায় বা জোটের বিকাশ দেখতে চায়, সেই ক্ষেত্রে আজকে যারা জোট গঠনের কথা বলছেন, স্বাধীনতার সপক্ষের কথা বলা হলো, তারা আগে কেউ বিএনপির পতাকা তলে ছিলেন, কেউ আওয়ামী লীগের পতাকা তলে ছিলেন। তো সবশেষ মিলিয়ে তাদের যে গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্নটি মোস্তফা ফিরোজ করেছেন, আপনার কি মনে হয় এই জোট কি ধরনের ভূমিকা রাখতে পারে? মোস্তফা ফিরোজ ভাইকে ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা, এবং দর্শক দ্বারা দেখছেন তাদেরকে আমার নিরন্তর শুভেচ্ছা। আমি অনুষ্ঠান শুরুর এই প্রাককালে, আমার কথার প্রাককালে আমি আজ স্মরণ করছি সেই তারুণ্যের প্রতীক, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে। তার আজ ৬৯তম জন্মবার্ষিকী, এবং আমরা সবাই জানি ৭১-এর মুক্তিযুদ্ধে তার কি ভূমিকা ছিল। উনি প্রধান সেনাপতি এমএজি ওসমানীর এডিসি ছিলেন। এই বীর মুক্তিযুদ্ধের পরপরই তিনি কিন্তু তার ক্রিয়াঙ্গন, তার আজকে সাহিত্য সংস্কৃতির যে অঙ্গনের বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল তরুণদেরকে নিয়ে, তার তিনি পৃষ্ঠপোষক ছিলেন। এবং শুধু তাই নয়, আধুনিক বাংলাদেশের যে ফুটবলের যাত্রা শুরু, সেটাই শেখ কামালকে হাত ধরেই। আমরা অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মোস্তফা ফিরোজ ভাই যে প্রসঙ্গের অবতারণা করেছেন, সত্যি সত্যি তিনি যথার্থই বলেছেন, এবং এখানে জানি না আর কয়েকটি বাক্য আমি যোগ করতে পারবো কিনা, শুধু এটুকু বলি, কৃষক মোহাম্মদ সাদেক নামক একজন ভদ্রলোককে আমরা চিনতাম এক সময়। নির্বাচন যেখানেই হতো সেখানে তিনি দাঁড়িয়ে যেতেন, এবং সেই সিলেটের সৈয়দপুরের নির্বাচন, সেখান থেকে শুরু করে সেই দাপুনিয়াতে যে মডেলের যে নির্বাচন হয়েছিল, বৃহত্তর ময়মনসিংহে, এমন কোনো জায়গা নেই, রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই কৃষক মোহাম্মদ সাদেক প্রার্থী হতেন না। পরে এক সময় প্রতীয়মান হলো তিনি আসলে পোলিং এজেন্ট কেনা বেচা করতে চান, কারণ এক সময় পোলিং এজেন্টদের বেশ গুরুত্ব ছিল, যার কারণে ওই সময় ওই বার্গেনিং করবার জন্যে, একটু দল ভারী করার জন্য বড় দুটি দল কিংবা জোট, তারা এরকম লোক ভারী করতেন, ড্যামি ক্যান্ডিডেট দাঁড় করাতেন। তো এই ক্ষেত্রে কৃষক আমার সাদেককে আমরা দেখতাম, তিনি হারিয়ে গেছেন। আমার মাঝে মাঝে মনে হয় এই যে হঠাৎ করে জেগে ওঠা তৃতীয় জোট বলে, এটি আমার কাছে ওরকমই মনে হয়। যে আমি মার্জনা করবেন, যারা এখানে উপস্থিত আছেন সকলেই আমাদের খুব পরিচিত, এবং অনেকের একসময় রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অবদান রয়েছে, এবং তারা দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে চান, এই আকাঙ্ক্ষাটা অনেক সময় আমরা দেখেছি। কিন্তু একটি বাংলাদেশে এই রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরের রাজনীতি দাঁড় করাতে গেলে যে সামর্থ্য এবং সক্ষমতার যে দরকার, সেই জায়গাতে আমি জানি না
কেউ করতে পারবে কিনা। আপনি আরেকটু যদি পরিষ্কার করে বলেন যে কি কি ধরনের সক্ষমতা আমি আপনাকে বলি 1971 সালে মুক্তিযুদ্ধের পর যেই ভুলটি আমরা দেখলাম, আমার অন্তত ব্যক্তিগত বিশ্বাসে, যে ন্যাপ এবং কমিউনিস্ট পার্টি তারা কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিরোধী দল হতে পারত, কিন্তু তারা সেই সময় জানি না কি কারণে তারা শুধু আওয়ামী লীগের সরকারেরই সাথে থাকবার চেষ্টা করলো, তারা বিরোধী দল হতে ছিল না। আমি গণপরিষদ যে বিতর্কিত হয়েছিল, লম্বা যে গণপরিষদের যে প্রাদেশিক পরিষদ এবং আঞ্চলিক পরিষদের যে যারা সংসদ সদস্য তাদেরকে নিয়ে একটি গণপরিষদ হয়েছিল, সেখান থেকে 72 সংবিধান পরিণত হয়। আমি ওখানকার থেকে সেই মানবেন্দ্র লারমার থেকে শুরু করে সুরঞ্জিত সেনগুপ্ত যারা বিরোধী দলের নেতা ছিলেন, তাদের সকলেরই বক্তৃতা আমি মন দিয়ে পাঠ করেছি। আমি দেখেছি যে কি একটা সম্ভাবনা ছিল, এবং আজকের সংসদীয় রাজনীতিতে যে খুবই বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে একটা সত্যিকার অর্থে কার্যকরী মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার পক্ষে একটি বিরোধী দল। সেই বিরোধী দলটা কিন্তু ন্যাপ এবং কমিউনিস্ট পার্টি সেই ঝুঁকিটা নেয়নি, এবং তারা এই ঝুঁকিটা নেয়নি বলেই বঙ্গবন্ধুর মৃত্যুর হত্যাকাণ্ডের পর যখন দুঃসময় আসলো বাংলাদেশের রাজনীতিতে, সেই হত্যাকাণ্ডের পরবর্তী যারা ক্ষমতাসীন হলো স্বৈর শাসকরা, তাদের পক্ষে কিন্তু আবার কোদাল নিয়ে নেমে গেলেন কিন্তু এই বামপন্থী রাজনীতিক নেতারা। কেননা এই তল্পিবাহকতার যে সংস্কৃতি তারা গড়ে তুলেছিল, এখান থেকে তারা কিন্তু উপায় নেই। আমি আপনাকে একটা বিষয় উল্লেখ করি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মোস্তফা ফিরোজ ভাই এখানে আছেন, আগস্ট মাসের 6 কিংবা 7 তারিখের সময় হঠাৎ করে তাজউদ্দিন সাহেব দেখেন যে কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা বের করেছিল মুক্তিযুদ্ধ নামে। সেই পত্রিকায়, কমিউনিস্ট পার্টির পত্রিকার নিচে লেখা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ব্র্যাকেটে বাংলাদেশ। তাজউদ্দিন সাহেব খুব উত্তেজিত হয়ে গেলেন, তিনি ঠান্ডা মানুষ ছিলেন। তিনি বললেন মনি সিংকে এবং যারা নেতৃবৃন্দ ছিলেন যে একটি দেশের মানুষ 60-এর দশক থেকে লড়াই করছে, 7.5 কোটি মানুষ। একটি দেশের মানুষ তার সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু অনেক পূর্বেই এই দেশটার নাম বাংলাদেশ করে ফেলেছে, আর আপনারা এখন কমিউনিস্ট পার্টি লিখছেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ব্র্যাকেটে বাংলাদেশ। এই আপনাদের কোন রাজনীতির খেলা? বুঝলেন না, আমাদের তো কাউন্সিল হয়নি, যে কারণে নামটা পরিবর্তন করা হয়নি, যে কারণে আমরা ব্র্যাকেটে বাংলাদেশ লিখেছি। তা তখন তাজউদ্দিন সাহেবরা বলেছিলেন আপনারা আসলেই সবসময় ব্র্যাকেট বন্দী হয়ে থাকবেন। আমাদের বিরোধী দলের রাজনীতিটা এমন একটা জায়গায় গিয়েছে, এইটি আমাদের দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিশালী একটি বিরোধী দল আমরা গোড়ার থেকে গড়ে তুলতে পারিনি, এবং যারা এখানে আছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2 জন 5 বছরের মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন। এবং আবার এই যে আপনার সামনেই আমি যেটা বের করলাম একটু অনুষ্ঠান শুরুর আগে, বাংলা ট্রিবিউনে দেখলাম যে হুসাইন রহমান এরশাদ বলছে যে আমার কোনো জোটে যাওয়ার 1% সম্ভাবনা নেই। আবার তার দলের প্রেসিডেন্টের সদস্য, বর্তমান সরকারের সাবেক 5 বছর দায়িত্বকালীন মন্ত্রী, তিনিও এখানে আবার উপস্থিত হচ্ছেন। আমরা কিন্তু জানি জাতীয় পার্টির নেতৃত্বে একটু বড় জোট রয়েছে, সেই যে 7ই মে মাসের 7 তারিখে জোটটি হয়েছিল আমার এখনো মনে আছে, এবং ওই দিন মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে আমি 21 টিভিতে ছিলাম, আমার যতদূর মনে পড়ে। এই যে জোট, এই যে বৃহৎ আকারের জোট 54, 58, আমরা তো আসাম আব্দুর রব সাহেবের এরশাদের সময় 88 দল না 80 দলের একটি জোট দেখেছি। আমি মোস্তফা ফিরোজ কাছে একটু যেতে চাই। এই যে জোটের যে সংস্কৃতি, আপনি বলছিলেন যে নির্বাচনের আগে সাধারণ মানুষের সামনে নতুন করে নিজেদেরকে মেলে ধরার যে একটা প্রবণতা, সেই ক্ষেত্রে জোটের রাজনীতি একটি ইতিবাচক দিকও রয়েছে, কিন্তু যারা জোটটি গঠন করছেন তাদের গ্রহণযোগ্যতা নিয়ে আপনি যে প্রশ্নের কথা বলছিলেন, ভাবমূর্তি সংকটের কথা বলছিলেন, আসলে সাধারণ মানুষকে একটি তৃতীয় শক্তি চাই কিনা একটি প্রশ্ন রয়েছে। আর অন্যটি হচ্ছে যারা গঠন করছে তারা কেন সুষ্ঠু গ্রহণযোগ্য মানুষ নিয়ে একটি নতুন বিকল্প শক্তি গড়ে তুলছেন কেন? যেটা বলি যে জোট কিন্তু একটা মূল একটা গাছ থাকতে হবে, তার সাথে হলো অনেক মানে কি বলে ডালপালা থাকতে হবে, শাখা প্রশাখা থাকতে হবে। এখানে মূল এটা কি, দলটাকে একটা দেখছি যে বাবা আর ছেলের দল, বিকল্পধারা বাংলাদেশ, আরেকজন হলো ব্যক্তি হিসাবে। এখানে তো একটা মূল যে যেমন আওয়ামী লীগ তাকে ঘিরে হলো একটা জোট, বিএনপি তাকে ঘিরে হলো একটা জোট, এখানে তো মানে তার ধারে কাছেও নেই। ইভেন সিপিবি বা বাসদের যে সাংগঠনিক কাঠামো
যতটা আছে, এখানে তো এইসব দলগুলোর তাও নাই। তাহলে আপনি দল ছুট কিছু ব্যক্তির সমন্বয় দিয়ে তো আর জোট হয় না। জোট হয় হচ্ছে বিভিন্ন দলগুলো। দল কোথায়? আপনি দেখেন এই দলগুলো ধরেন 5 জন যদি মানুষ থাকে, 5টা দল এখানে আসছে, 5টা দল 5,000 করেও কি একটা তাদের নিজেরা মানে জনসভা করার মতন সামর্থ্য আছে? সারা দেশে তাদের কোনো সংগঠন আছে? এগুলি তো হয় না। আপনি একটা জোটের ঘোষণা দিলেন আর হুড়মুড় করে মানুষ আপনাকে, হ্যাঁ আওয়ামী লীগ বিএনপির প্রতি আমরা হতাশ, ক্ষুব্ধ, সুতরাং আমরা এখন এইরকম একটা বিকল্প চাই। জোট গঠন হয় কিন্তু তারপর পরই দেখি যে এই ভাঙন দেখা যায়। আপনি দেখবেন যে মানে 6 মাসও রান করতে পারে কিনা, দেখবেন নিজেদের মধ্যে আবার আদর্শিক আবার দ্বন্দ্ব। আমরা একটি বিষয়ের অবতারণা করে বিরতিতে যেতে চাই। মোস্তফা ফিরোজ, আপনি জানেন যে 111-এর সরকারের পরবর্তীতেই ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে একটি জোট গঠন করা হয়েছিল এবং সেই জোটে অনেক বড় দল, অনেক ব্যক্তিত্ব ঢুকেছিল এবং তারপরে এক ধরনের ভাঙনও আমরা দেখেছি। সেই জোট কোথায়? এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা, জোট কেন ভাঙে বিষয়টি নিয়ে আলোচনা করব বিরতির পর। দর্শক, নিউজরুম সংলাপের উপর একটি বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি আছেন ABnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আমরা আলোচনা আবারও শুরু করব। দর্শক, আবারও মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসবো। জোট কেন ভাঙে? না ভাঙে মানে এগুলি তো কোনো একটা আদর্শের ভিত্তিতে, একটা লক্ষ্যের ভিত্তিতে হয় না। বিএনপির একটা লক্ষ্য আছে, আওয়ামী লীগের একটা লক্ষ্য আছে, সিপিবির একটা লক্ষ্য আছে, জামাত ইসলামীর লক্ষ্য আছে, কিন্তু এই দলগুলো তো স্বয়ংসম্পূর্ণ কোনো দল না। এই দলের কোনো অনেক লম্বা কোনো ইতিহাস নেই। ধরেন বিকল্পধারার ইতিহাস হচ্ছে বিএনপি, তারপরে অন্যান্য কাদের সিদ্দিকী বলেন, মান্না ভাই বলেন, শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি, গণফোরাম রয়েছে, জেএসডি রব রয়েছে। এরা আপনি যদি খুব অতীতে যান দেখবেন যে এরা কোনো না কোনো বড় রাজনৈতিক দলের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো জোট হয় না এবং সেই জোট টেকেও না। কারণ একটা রাজনৈতিক দল অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে। বিএনপির একটা ইতিহাস আছে, আওয়ামী লীগের একটা ইতিহাস আছে, সিপিবির একটা ইতিহাস আছে, কিন্তু এই রাজনৈতিক দলগুলো যেটা আমরা দল বলছি সেগুলি কিন্তু আসলে দল না। আপনি এটা বলতে পারেন একটা উপদল বা ভগ্নাংশ বা ব্যক্তি। এইগুলো ডক্টর কামাল হোসেন সম্মানিত মানুষ, আমরা অনেক সম্মান করি। বাংলাদেশের সংবিধান যতদিন থাকবে ডক্টর কামাল হোসেনের নাম থাকবে, কিন্তু উনি ধরেন ব্যক্তি হিসেবে যত বড়, তার দল তো দল নেই বলতে গেলে। তাহলে ধরেন এইরকম ব্যক্তিকে ঘিরে কোনো দেশে বিশ্বে কোথাও যে গণজাগরণ তৈরি হয়, ক্ষমতার পরিবর্তন হয়, এটা কিন্তু দেখা যায় না। একটা শক্তি থাকে। এখন এই জোট আমি মনে করি যদি দেশের ভেতরে বাইরে যদি কোনো এমন কোনো শক্তি থাকে যেই শক্তিটা এই জোটের থেকেও অনেক শক্তিশালী, তাহলে তার একটা সফল হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু তার নিজস্ব শক্তিতে না, এটা হলো ভেতরের বাইরের অন্য কোনো শক্তি, যে শক্তি এই জোটের থেকেও অনেক বেশি সবল এবং প্রবল। তাদের ধাক্কায় যদি তারা মানে ক্ষমতার কাছাকাছি যেতে পারে, কারণ নির্বাচনকে ঘিরেই তো জোট। তা নির্বাচনকে ঘিরে জোট যখন হয় তখন বোঝাই যায় যে তারা ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমরা যদি দেখি যে নির্বাচন একেবারেই সন্নিকটে, তখন এই জোটগুলোর মধ্যেই আবার এক ধরনের জোট তৈরি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। এরকম হয়েছে কিন্তু বহু এরকম দেখেছি যে এখান থেকে পরে ভেঙে একটা অংশ চলে যাচ্ছে আওয়ামী লীগের দিকে, একটা অংশ চলে যাচ্ছে বিএনপির দিকে। এরকম ঘটনা তো আমরা দেখেছি অতীতে, তাই না? ধরেন এই যে বিকল্প ধারা, এলডিপি, এগুলি তো আওয়ামী লীগের সঙ্গে জোট ছিল, যে নির্বাচনটা হয়নি। পরে আবার যখন নাকি যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আবার এলডিপি বা বিকল্প ধারা, তারা দুটো মিলে বোধহয় একটা দল ছিল, পরে আবার যার যার অবস্থানে চলে গিয়েছিল। তো তারাও কিন্তু আর থাকে নাই, ফলে একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে তারা আছে। বিচ্ছিন্ন অবস্থার মধ্যে তারা কখনো দেন দরবার করছে বিএনপির সঙ্গে যাওয়ার জন্য, আবার এখন দেখা যাচ্ছে যে বিএনপির উপর ভরসা না পেয়ে আবার আলাদাভাবে তারা হচ্ছে। এখন এর পেছনে কি এটা কি আসলে স্বতঃস্ফূর্ত নিজেরা উদ্যোগী হয়ে কিছু করা,
নাকি জনমনে কিন্তু একটা প্রশ্ন আছে যে বাইরের ভেতরের বাইরের কোনো না কোনো শক্তি এর পেছনে রয়েছে এবং তার দ্বারা বলিয়ান হয়ে তারা সামনে এগোচ্ছে। যেমন কিছু আলামত কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে সুপ্রিম কোর্টের হঠাৎ করে তাদের যেই বাণীগুলি আমরা দেখছি রাজনৈতিক বাণী, সেইগুলোর মানে দৃশ্য তো খুব ভালো, মানে গ্রহণযোগ্য। সেই 111-এর একটা মানে কি বলে কনসেপ্ট, যে কনসেপ্টে যে ইয়েস এই বড় রাজনৈতিক দলগুলো দিয়ে কিছু হচ্ছে না, কারণ এই দলগুলি দল নেই, এই দলগুলো একটা দানবে পরিণত হয়েছে। তো সুতরাং এটা একটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আবার দেখেন পারসেপশন হচ্ছে যে এইটা কি আসলে কি তারা নিজেরা কথা বলছে না তাদেরকে দিয়ে কেউ কথা বলাচ্ছে। আবার এইগুলি জোট হচ্ছে, এই জোট কি তারা নিজেরা কি জোটবদ্ধ হচ্ছে না পিছন থেকে কেউ কলকাঠি প্রভাবিত, নানান রকম কিন্তু হিসেব নিকেশ কিন্তু আছে। সুভাষ সিংহ রায়, এই যে জোটের পেছনের শক্তি নিয়ে এতক্ষণ কথা বলছিলেন মোস্তফা ফিরোজ, আপনার কি মনে হয় এই যে জোট আওয়ামী লীগ এবং বিএনপির জন্য কতটা হুমকি হয়ে উঠতে পারে আগামী নির্বাচনে? মোস্তফা ফিরোজ ভাইয়ের সঙ্গে থাকলে একটা সুবিধা কি, তিনি যেভাবে বিশ্লেষণ করেন এবং যেভাবে বলে ফেলেন, মানে তারপরে আমাদের আর কিছু বলার থাকে না। এবং এত চমৎকার করে তিনি শেষাংশ উল্লেখ করেছেন, অতটা সাহসী আমরা সবাই হতে পারবো না। আজ থেকে 2081 বছর আগে, যখন খ্রিস্টপূর্ব খ্রিস্টে জন্মের 64 বছর আগে রোম নগরীতে দুইজন ভাই ছিলেন, খুব ব্রিলিয়েন্ট দুজন, এবং একজনের নাম হচ্ছে কুইন্টাস টুলিয়াস সিসিরো, আরেকজনের নাম মার্কাস টুলিয়াস সিসিরো। দুই ভাই দুটো বই লিখেছিলেন। একটা বই শিরোনাম হচ্ছে হাউ টু রান এ কান্ট্রি, ছোট ভাই লিখেছিল, আর বড় ভাই লিখেছিলেন হাউ টু উইন অ্যান ইলেকশন। এই যে আপনি যদি এই বইয়ের যে ব্যাখ্যাটি, সেই ব্যাখ্যাটিতে যদি কি আপনি হিসাব করে দেখেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট তিনি বলেছিলেন এই বই দুটো পড়ে যে শুধুমাত্র এখানে যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো জায়গায় আমাদের অনেক চরিত্র যদি বসিয়ে দেন, দেখবেন যে এই বই সব সময়ের জন্য প্রযোজ্য। আসলে বাংলাদেশের মতন একটি জটিল আবর্তের রাজনীতি যে ঘুরপাক সবসময় খায়, এটা আপনি দেখবেন সেই 47-এর 15 আগস্টের পর থেকেই ঘুরপাক খাওয়া শুরু করেছে। এবং এই ঘুরপাকের মধ্য দিয়ে 54 যুক্তফ্রন্টে নির্বাচনের সময় একটি বিশাল জোট হয়েছিল। সেই জোট কিন্তু ক্ষমতায় এসেছিল, ক্ষমতা যদিও বেশি দিন থাকতে দেয়নি পাকিস্তানি সামরিক সরকার। এই যে ব্যাপারগুলো, যে জোটের পিছনে জোট, জোটের ভিতরে জোট, জোটের জন্য জোট, এবং এই যে দেখবেন জোট এবং আর এই জট, এ কিন্তু সব একগুলোর বলে ফেলে দেন। আপনি 4 দলীয় জোট, 4 দলীয় জোট কাকে নিয়ে গঠিত হয়েছিল? প্রথম আজকাল হুসাইন মোহাম্মদ এরশাদকে নিয়ে। এই যে ব্যাপারগুলো, এটার কিন্তু ভ্রান্তি সবসময় কিন্তু রয়ে যায়, এবং মানুষ কিন্তু এটাকে খুব বেশি আমলে নেয় বলে মনে হয় না। এখন রাজনৈতিক দলগুলো জোট করে যদি আমলে না নেয়, ওই ক্ষমতা যাওয়ার জন্য তারা দেখেছে যে আশপাশে থাকা, সবকিছু তো আশপাশ নেওয়া। আপনি বলেন কোন নৈতিক অধিকারে একটি সরকারের পূর্ণকালীন মেয়াদের 5 বছর মন্ত্রী থাকার পর তার কি নৈতিক অধিকার কখনো থাকে কিনা পরবর্তীতে যে ওই সরকার এবং ওই জোটের বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে দাঁড়িয়ে সৎ কথা বলবার? আমি খুব স্পষ্ট করে বলছি এই জায়গাটায় এটা থাকে না। কিন্তু একটি জায়গা তো তারা পরিষ্কার করেন যে তাদের সামনে যে অনিয়ম, দুর্নীতি, যে দলবাজি বা ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, যে একনায়কতন্ত্র, তার বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন। এই কারণে তারা দল থেকে সরে এসেছেন এবং তারা আলাদা প্ল্যাটফর্ম করেই তারা একটি জোটবদ্ধ হয়ে স্বাধীনতার সপক্ষে তাদের ব্যর্থতা তুলে ধরতে চাচ্ছেন। সেক্ষেত্রে তাদের অপরাধ কোথায়? আমার খুব প্রিয় একজন কবি জীবনানন্দ দাশ, অন্ধরা বেশি চোখে দেখে আজ, তা অন্ধরা কিন্তু অনেক সময় বেশি চোখে দেখে, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। আপনি অন্ধ বলবেন না বিপদগামী বলবেন? এবং আরেকটা ঋষি অরবিন্দ বলেছিলেন, এক অন্ধ যদি আরেক অন্ধকে পথ দেখায় তাহলে 2 অন্ধই কিন্তু গর্তের মধ্যে পড়ে। আপনি দেখেন এই যে যারা জোট করছে তাদেরকে অন্ধ বলতে চান? আমি সব অর্থে, আমি সব ক্ষেত্রে বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু এই ধারাবাহিকতায়। আমি যদি বলি জীবন দাসের মতন, সে তার বিখ্যাত ব্রহ্মদর্শনের কবিতার মতন, এতদিন কোথায় ছিলেন? এই যে 8.5 বছর ক্ষমতায় আসলেন, একটা দল, একটা জোট ক্ষমতায় থেকে গেল, আপনি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য
আপনি ক্ষমতার শেষের 1.5 বছর আগে আপনি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য আপনি আবির্ভূত হলেন। জীবন দাস বলেছিলেন না, তাহলে কি আপনি কি মনে করেন মুস্তফা ফিরোজ যেমনটি বললেন যে এদের পেছনে কোনো শক্তি রয়েছে? আপনার কি মনে হয়? শক্তি তো থাকেই। এখন সেই শক্তির জায়গায় কত দূর সে যেতে পারে, সেই শক্তি, সেই বড় শক্তি এই শক্তিকে কি হিসেবে ব্যবহার করছে? এরা দাবার কি ঘোড়া হিসেবে ব্যবহার করছে, নাকি মন্ত্রী হিসেবে ব্যবহার করছে, নাকি বড়ি হিসেবে ব্যবহার করছে, দেখবার বিষয় আছে। অনেকে আবার তো এমনি এমনি নাচে, এবং সেই হরলিক্সের বিজ্ঞাপনের মতন যে আমি তো এমনি এমনি খাই, অনেকে তো এমনি এমনি খায়। এই যে সব জায়গার থেকে যারা এক সময় পেয়েছেন, পাওয়ার পরে হারিয়েছেন, হারানোর পরে যে বেদনা নিয়ে বসবাস করছেন, সেই বেদনাকে সামনের দিকে নিয়ে এসে আবার যদি পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা ওই বেদনা থেকে যদি তিনি অনেক কিছু করবার চেষ্টা করেন, সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করেন? মুস্তাফা ফিরোজ ভাই, একটা বিষয় হচ্ছে কি, আমাদের নির্বাচন আসলে আমরা জোট করি, কিন্তু আমাদের কিন্তু এখানে একটা মনে রাখার দরকার যে আমাদের সামনে কিন্তু নির্বাচনটাই, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটাই কিন্তু একমাত্র সমাধান না। আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এই ধরেন এই সরকারের পতন ঘটবে বা পরাজিত হবে, পরাজিত হবার পর যেই রাজনৈতিক শক্তির ক্ষমতায় আসবে, সেই রাজনৈতিক শক্তি কি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেই কারণে তারা জিতলেন, যেই ম্যানিফেস্টোকে সামনে রেখে, সেটা কি প্রয়োগ করতে পারবেন? সেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিটা কি হবে? ফলে রাজনীতিটা তো রাজনীতির জায়গায় নেই, এখানে হচ্ছে রাজনৈতিক যুদ্ধ, সরাসরি গান ফাইট। শুধু আমরা হয়তো আমরা প্রকাশ্যে দেখছি না যে রাজপথে যুদ্ধ হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তো রক্তক্ষরণ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের পরিণতি কি হবে? শুধুমাত্র একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে কি হবে? তা তো হবে না। তো সুতরাং অনেকগুলো বিষয় নিয়ে ভাববার বিষয় আছে এবং অনেকগুলি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। নির্বাচন না, যে নির্বাচন আগে এবং নির্বাচনের পরে সবগুলো বিষয় নিয়ে যদি সিদ্ধান্ত না হয়, তাহলে শুধুমাত্র আপনি নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক জোট করবেন আর সব সমস্যার সমাধান হবে, গণতন্ত্রের সংকট দূর হবে, এটা মনে করার কোনো কারণ নেই। অবশ্যই। মোস্তফা ফিরোজ, আপনি বক্তব্যের শুরুতে একটি বিষয়ের অবতারণা করার চেষ্টা করেছেন। আমি যদি সরাসরি প্রশ্নটা করি যে প্রধান বিচারপতি যেমনটি বলছেন, আপনি যেটি বললেন যে দানবে পরিণত হয়েছে, সেখান থেকে একটি নতুন গণতান্ত্রিক শক্তির উদ্ভব দরকার, যার নেতৃত্বে থাকবে তরুণ সমাজ। এবং আরেকটি বিষয় রয়েছে ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে, এবং এটি নিয়ে কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের বাহাস চলছে। আপনি জানেন যে ব্যারিস্টার মওদুদ কিন্তু আজকে বলেছেন যে এর ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। অন্যদিকে অর্থমন্ত্রী কিন্তু বলছেন যতবারই এটি বাতিল হবে ততবারই সংসদে এটি পাশ করা হবে। এটি নিয়ে কি এক ধরনের দ্বন্দ্বের, আমরা বলছিলাম যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বিচার ব্যবস্থার সাথে, আসলে কি দ্বন্দ্বের একটি বড় প্রকাশ? যেটি বলেছেন এটা কোনো সরকারের সিদ্ধান্ত বলে আমার মনে হয় না, এটা হচ্ছে তার ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভটা হয়েছে এই কারণে যে হয়তো শুধুমাত্র বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট শুধু ষোড়শ সংশোধনী বাতিলটা করতে পারতেন, যে সেটা তারা যদি মনে করেন যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সুতরাং এই কারণে আমি বাতিল করলাম। কিন্তু এই বাতিল করতে যে রাজনৈতিক প্রেক্ষাপটটা সামনে এনেছেন, এইটা ক্ষমতাসীন দলকে ৮০ ভাগ আর ক্ষমতার বাইরের যেই বড় রাজনৈতিক দল তাকে ২০ ভাগ আঘাত করেছে। সেই কারণে ক্ষমতাসীন দলের মধ্যে ক্ষোভটা, হতাশাটা, বিক্ষোভটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তার হয়তো বহিঃপ্রকাশ আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা জানছি। এখন প্রশ্ন হচ্ছে যেই প্রশ্নটা এখন আসছে যে এটা এত প্রাসঙ্গিক ছিল কিনা, এত রাজনৈতিক বিষয় ছিল কিনা। তো সুপ্রিম কোর্ট একটা সংবিধানের আবার অভিভাবক হিসাবে বলা হয়, তাদের ৭০০ কত পৃষ্ঠা সম্ভবত আমার মনে নেই, একটা বড় রায়টা সংক্ষিপ্ত ছিল না, রায়ের তার অবজারভেশনটা একটা বড় আকারে তিনি দিয়েছেন। সেই বক্তব্যগুলো কিন্তু অনেকে বলছেন এটি এক সময় মনে করেন যে 9/11-এর প্রেক্ষাপট তৈরির সাথে যারা যারা জড়িত ছিলেন তখন তারা যেসব কথা বলতেন, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টারকে সামনে আনা হয়, তারা যে কথাগুলো, যে কনসেপ্টগুলো সামনে এনেছে, এর মধ্যে
আসলে সত্যি কথা বলতে কি, আপনি যদি বিশ্লেষণ করেন এই কথাগুলো, যখনই আপনি রাজনীতির এই দুরবস্থা দেখবেন, বাংলাদেশের রাজনীতির দুরবস্থা, এর বিরুদ্ধে কথা বলতে গেলে অন-11-এও এই কথাগুলি এসছে। আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের বক্তব্য এই কথাগুলি এসছে। যে কোনো ফরম্যাটেই আপনি যখন কথা বলবেন তখন এই কথা, এটা তো সত্য যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ, যে আকাঙ্ক্ষাটা নিয়ে স্বৈরাচার বিরোধী সংগ্রাম, তার ভেতর দিয়ে যে গণতন্ত্র আসার কথা ছিল, সেই গণতন্ত্র তো আসেনি। সেই গণতন্ত্রকে আমরা দেখছি দল বা ব্যক্তি নির্মমভাবে ব্যবহার করছে। এখানে ব্যক্তির একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, দলতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এটা তো আমরা মর্মে মর্মে সবে অনুভব করি। ফলে এর বিরুদ্ধে যখনই আপনি যে কেউ কথা বলুক, আজকে সুপ্রিম কোর্ট কথা বলুক, বা আমাদের যদি কি বলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী থাকতো, তারাও যদি মুখ খুলতো, দেখতেন যে এই কথাগুলোরই প্রতিচ্ছবি আমরা পেতাম। তো সুতরাং আমি মনে করি না যে এখন হয় কি, বাংলাদেশের কোনো বিষয়গুলি আমাদের মধ্যে রাজনৈতিক অবিশ্বাস, সন্দেহ এমন পর্যায়ে এসছে যে আমরা কোনো ভালো জিনিস, ভালো কথাটাকে আমরা ভালোভাবে নিতে পারি না। আমরা সবসময় দেখি যে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি কাজ করছে এবং কাজ করে, এটা বাস্তবতা। এই সন্দেহ, অবিশ্বাসগুলো কিন্তু বাস্তবতা আছে, বাস্তবতা না থাকলে কিন্তু আসতো না। তো সুতরাং হয়তো একটা ভালো কথা, তার পেছনে দেখা যাচ্ছে যে একটা অশুভ উদ্দেশ্য। সুতরাং এইসব মিলে কিন্তু পরিস্থিতিটা কিন্তু খুব জটিল এবং ঘোলাটে হচ্ছে। এটা সমাধান হতে পারত যদি আমরা বড় রাজনৈতিক অঙ্গনটা একটা স্বচ্ছ, পরিষ্কার থাকতো, সংসদ একটি জবাবদিহিমূলক থাকতো এবং সবার অংশগ্রহণমূলক থাকতো, এবং সংসদের এই কথা, সংসদের আলোচনা, সংসদের সিদ্ধান্তটাই যদি সব কিছু হতো, তাহলে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট, এখানে সুশীল সমাজ, এখানে বদরুদ্দোজা চৌধুরী বাসভবনের বৈঠক, এই রাজনীতিতে এত ডালপালা, এত কথাবার্তা কিন্তু হতো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাকে কেন্দ্র করে আমাদের গণতন্ত্র, আমাদের সংসদ, আমাদের সব কিছু থাকার কথা, সেই জাতীয় সংসদটা হলো অনুপস্থিত। জাতীয় সংসদটা কার্যকর অনুপস্থিত থাকার কারণে কিন্তু আজকে এই টকশোগুলো খুব জনপ্রিয় হয়ে গেছে সংসদের থেকেও। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের টকশো খুবই জনপ্রিয়, সাধারণ মানুষ এটিকে বেশ আমলে নেন এবং রাত জেগে অনুষ্ঠান দেখেন। অবশ্যই সুভাষ সিংহ রায়, এই যে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে মোস্তফা ফিরোজ যেমনটি বললেন যে সরকার বা ক্ষমতাসীন দল 80% এবং বিপক্ষের অর্থাৎ বাইরের বিএনপি সহ অন্যান্য দল 20% এটি কষ্ট পেয়েছেন, মনোবেদনা পেয়েছেন, এবং যার থেকে তার একটি ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখছি। এই যে গণতান্ত্রিক চর্চার যে অভাব আমরা দেখি, অভাব এই কারণে বলছি যে একটি ভালো উদ্যোগকে স্বাগত জানানোটা সবারই দায়িত্ব, সেক্ষেত্রেও আমরা একটু বাহাস দেখি। এবং অন্যদিকে মোস্তফা ফিরোজ বললেন যে সংসদ কিন্তু অংশগ্রহণমূলক, যে জবাবদিহিতামূলক সংসদ বা কার্যকর সংসদ আমরা দেখি, সেটি বাস্তবে নেই। আপনি কি বলবেন? সংসদ কার্যকরী, এটা তো আমরা সবাই দেখতে চাই। তো আমরা সর্বশেষ যে সংসদ অধিবেশনটা বসেছে, সেখানে আপনি দেখেননি কার্যকরী ছিল কিনা? এই অর্থমন্ত্রীর বিরুদ্ধেই তো সরকারি দলের মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যরা অনেক বক্তৃতা দিয়েছেন। এখন কার্যকরী কি অর্থে দেখতে চাই আমরা? গঠনমূলক বলতে যেটা বোঝায় সেটা দেখি কিনা। এই যে আমার এক পরিচিত মানুষ, আমার গুরুজন, একেবারে আমার থেকে প্রায় 30 বছরের তার বয়স, বড় হবে, তারও বেশি হতে পারে। তিনি আমারে বললেন যে তোমার কথাগুলো শুনি, একটা কারণে তুমি কায়দা করে কথা বলো। তো আমি একটু কায়দা করে মাঝে মাঝে বলি। তো এই সুকুমার রায়ের একটা কবিতা আছে, ছত্রদয়ার বাবার, খুব বিখ্যাত কবিতা, যে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে, বকিস নেই আর খবরদার। তো এখন পরিস্থিতিটা তেমন দাঁড়িয়েছে। আপনি আমারে বলেন যে এইটা বোঝা খুব কঠিন, খুব কঠিনের কারণে অষ্টম সংশোধনীর বিরুদ্ধে যখন বিচারালয় রায় দিল, সেই রায়ে কিন্তু অনেকে মহিমান্বিত হলেন। ডক্টর কামাল হোসেন সাহেব মহিমান্বিত হলেন, বিচার ব্যবস্থার সাথে যিনি ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব মহিমান্বিত হলেন। কিন্তু অষ্টম সংশোধনের বিরুদ্ধে ছাত্রদের রাজনীতি যে বিষয়টি ছিল, রাজপথে যারা ছিল এবং বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলো ছিল, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ধর্ম যে বিষয় প্রসঙ্গটি ছিল, মূলত সেই বিষয়টি ছিল। কিন্তু বিচারালয়ের সাথে যুক্ত বিচারপতিগণ এবং
আইনজীবীগণ তারা ওই একটা জায়গায় একমত হলেন যে ওই জায়গায় আঘাত করা যাবে না, ওটা স্পর্শকাতর। কিন্তু পরবর্তী যে অংশটি যে বিভাগে যে তিনি নিয়ে গেলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, আজকে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া নিলেন, বিকেন্দ্রীকরণের একটি পদ্ধতি শুরু করলেন, সেইটাকে কিন্তু আটকে দিলেন এবং ওই রায় কিন্তু মানিত হলেন। প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ যখন 3 জোট যে বললেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, উনি রাজি হলেন, শর্ত দিলেন যে তিনি রাষ্ট্রপতির পদ থেকে আবার প্রধান বিচারপতির পদে ফিরে আসবেন এবং শুধু ওনার কারণেই একটি সংশোধনী আনতে হয়েছে। আমি তো এগুলো বুঝি না আসলে। এবং এই যে রায়গুলো হাইকোর্ট একটি বেঞ্চে সকালবেলায় যে রায় হচ্ছে, দুপুরবেলায় আবার পাল্টা রায় হচ্ছে, এরকমও তো আমরা দেখেছি। কেন হচ্ছে এরকম? কেন হয়? এই ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমার বক্তব্য হচ্ছে যে একটা কথা খুব পরিষ্কার, 39টি যে দফা এই রায়ের সাথে দেওয়া হয়েছে বিচারালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য, এইটা নিয়ে কিন্তু আলোচনার দাবি রাখে। এইটা আমি মনে করি অনেক ইতিবাচক বিষয়ের মধ্যে আছে। কিন্তু এটাই আবার ঠিক যে আপনি যে বিষয়ে রায় দিতে রিট পিটিশন হয়েছিল সেই বিষয়কে নিয়ে আপনি অন্যদিকে চলে গেছেন। অনেক ভালো কথা এসেছে, যে কথাগুলো রাষ্ট্র সমাজ নিয়ে হয়েছে, রাজনীতি নিয়ে বলেছেন, সামরিক শাসন নিয়ে বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে যে বলা হয়েছে, বিচার বিভাগ নিয়ে বলা হয়েছে, এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমি বুঝছি না। আমার মাথায় কত প্রশ্ন আছে কিন্তু জবাব কিন্তু পাচ্ছি না। কিন্তু বিচার বিভাগের যে রায় অর্থাৎ 16 সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রী আজকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো পাল্টা চ্যালেঞ্জও দেখছি। আমরা কখনো আগে এরকম পাল্টা চ্যালেঞ্জ দেখেছি? কখনো কিন্তু ওই আমি উল্লেখ করলাম না, আমি ভাববাচ্চাই উল্লেখ করছি। কখনো কি এরকম পাল্টা চ্যালেঞ্জ হয়েছে? প্রতিদিন আমরা গণমাধ্যমে কি সেখান থেকে কি এরকম কথাবার্তা শুনেছি? আমরা আগে দেখিনি, কিন্তু বর্তমানে কেন দেখছি? সেটা নিয়েই তো আমার প্রশ্ন, মাথায় কত প্রশ্ন আসে। উত্তর কি আছে আপনার কাছে? আমার কাছে এখনো বন্ধ নাই, এখনো নেই। আমরা একটু বিরতি নিই। যেই শক্তির পিছনে শক্তি থাকে, জোটের পিছনে জোট থাকে, দেশে থাকে বিদেশে থাকে, নানান রকম শক্তির কথা বলে। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, এরকম একটা পরিস্থিতি হলেই অনেকেই আমরা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের নানান প্রসঙ্গ আনি। আবার এইটা বলি পাকিস্তানের বিচারালয় খুব শক্ত, পাকিস্তানের বিচার ব্যবস্থা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। ঠিক কি তাই? এই যে যেই রায়গুলো প্রতিবার এই ক্ষমতার মধ্যে প্রবেশ করানো হয়েছে, কোন রায় কি ক্ষমতার পিছনের ক্ষমতার থেকে এসেছে, নাকি তারা স্বপ্ননীত হয়ে দিয়েছেন? ক্ষমতার পেছনের ক্ষমতা বা শক্তির কথা আপনি বলছেন, মোস্তফা ফিরোজ আগে বিষয়টি বলেছেন। আমরা হয়তো ভবিষ্যতে জানবো, সময় বলে দেবে আসলে ক্ষমতার পেছনের শক্তি বা ক্ষমতা ধর কারা ছিলেন। আমরা বিষয়টি নিয়ে আজকে এ পর্যন্তই আলোচনা করব। বিরতির পর হজ যাত্রী নিয়ে মোস্তফা ফিরোজ, আপনি জানেন যে এক ধরনের বিড়ম্বনা বা হয়রানির শিকার হচ্ছে বিচার জটিলতা সহ অন্যান্য কারণে, এবং অনেকের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপের এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি। ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন ABnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। দর্শক, আমরা তো 3টি পত্রিকা রয়েছে, খুব সংক্ষেপে শিরোনামগুলো জানিয়ে দেবো। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে 2 দলের কূটনৈতিক রাজনীতি, জোট তৎপরতা আওয়ামী লীগ, পিছিয়ে পড়ছে বিএনপি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ওআইসি মহাসচিব, নির্যাতনের কথা বহির্বিশ্বে প্রচার করা হবে। গৃহকর্মীর মৃত্যুতে রণক্ষেত্র বনশ্রী, দফায় দফায় হামলা, গৃহকর্তার বাড়িতে গাড়ি ভাঙচুর, টিয়ারশেল মানল পুলিশ। ভারতে সিদ্দিকুরের অস্ত্রোপচার শেষ। দেশের চাঁদাবাজির টাকায় বিদেশে বিলাসী যাওয়ার একটি অন্যতম প্রতিবেদন রয়েছে। বিশেষ করে আন্ডারওয়ার্ল্ড বা শীর্ষ সন্ত্রাসীরা বিদেশে কিভাবে বিলাসী জীবনযাপন করছে সেটি তুলে আনা হয়েছে। আরেকটি শিরোনাম রয়েছে এরশাদের টার্গেট এখন 100 আসন। আবুল মাল আব্দুল মুহিত, ষোড়শ সংশোধনী যতবার বাতিল ততবারই পাস, যেটি নিয়ে আমরা আলোচনা করেছি। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে খাল যেন পৈতৃক সম্পত্তি, সরকারি প্রতিষ্ঠানের দখলে 10 খাল, আইন করে দায়িত্ব দিল নির্বিকার পাউব ওয়াসা, ইচ্ছে মতো দখল, ঢাকা ডুবছে বারবার।
ব্লুমবার্গের প্রতিবেদন, 2 চীনা জোয়ারির বাংলাদেশের রিজার্ভ চুরির আদ্যপান্ত। আরেকটি শিরোনাম রয়েছে, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবার পাশ করব, অনবরত করতে থাকবো। আর অন্য আরেকটি শিরোনাম, বনশ্রীতে গৃহকর্মী রহস্যজনক মৃত্যু। ডেইলি সান প্রধান শিরোনাম করছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জামাত ট্রায়াল স্ট্রাক অ্যাজ ল ইয়েট টু বি অ্যামেন্ড। আরেকটি শিরোনাম, প্রাইভেট মেডিকেল কলেজ স্টুডেন্টস ফোর্স টু পে এক্সট্রা ফিস। এই ছিল বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ ডেইলি সানের প্রধান শিরোনাম। আমরা এ পর্যায়ে দর্শক বিরতির আগে যেমনটি বলছিলাম, হজ যাত্রীদের দুর্ভোগ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, এটি দেখবো। আপনারা জানেন আরও 3টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে, কারণ হিসেবে বলা হয়েছে সময় মতো ভিসা না পাওয়া এবং যাত্রী সংকটের কথা। এই অবস্থায় শান্তিপূর্ণভাবে হজ পালন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে রয়েছেন মুসল্লিরা। তবে সমস্যা সাময়িক উল্লেখ করে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব তালুকদার বিপ্লবের প্রতিবেদনটি দেখে আমরা আলোচনা শুরু করব। পুনরায় হজ করা বিত্তবান যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৪৫,০০০ টাকা আদায়, এছাড়া ভিসা পেতে সৌদি কর্তৃপক্ষের নানা জটিলতা, ফলে একের পর এক ফ্লাইট বাতিলে দিশেহারা হজ যাত্রীরা। আমাদের হাজি যিনি যাচ্ছেন বা যিনি যাবেন তিনি আদৌ যাইতে পারবেন কিনা। 200 লিটারের কথা বলছে, আর ওটালে আগে বলে দিত, তার টাকা অ্যাড হয়েছে 4 দিন। হজ অফিসের দেওয়া তথ্যে গেল 24 জুলাই বাতিল হয় প্রথম ফ্লাইট। এরপর ধারাবাহিক ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে শুক্রবার 12তম দিনে বাতিল হয় আরও একটি ফ্লাইট। এছাড়া 5 আগস্ট আরও 2টি ফ্লাইট বাতিলের আগাম তথ্য দিয়েছে হজ অফিস। তবে এসব সমস্যা শিগগিরই সমাধান হবে বলে আশ্বস্ত করেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মহাসচিব। ম্যাক্সিমাম লজমেন্ট হয়ে গিয়েছে, ভিসা প্রাপ্তিটা কিন্তু পর্যায়ক্রমে হয় বলে ভিসা প্রাপ্তির সর্বশেষ দিন 17 আগস্ট নির্ধারণ করা হয়েছে এবং এগুলি রেগুলার প্র্যাকটিস। প্রতি বছরই মাসব্যাপী সৌদি এমবেসি ভিসা দিয়ে থাকে, এখনও মাসব্যাপী দিচ্ছে। সঙ্গত কারণে এতে প্যানিক হওয়ার কিছু নেই। 7:15-তে তারা অতি দ্রুত মেইন গেটে এসে উপস্থিত হন। হজ পালনে শুক্রবার সকাল পর্যন্ত সৌদি আরবে গেছেন 35,294 জন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী তালুকদার বিপ্লবের প্রতিবেদনটি দেখছিলাম। আমরা এরপর যে আলোচনা শুরু করব, মোস্তফা ফিরোজ আপনার কাছে আসবে। আপনি দেখলেন যে পবিত্র হজ পালন নিয়ে এক ধরনের বিড়ম্বনা, হয়রানির যে চিত্র আমরা প্রতিদিনই তুলে ধরছি। সবশেষ হজ ফ্লাইট বাতিল করা হচ্ছে এবং এখনও অন্তত 40,000 হাজির বা যারা হজ করতে যাবেন তাদের ভিসা নিশ্চিত করা হয়নি। এক ধরনের জটিলতা রয়েছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন মুসল্লিরা। সব মিলে যে হজ ব্যবস্থাপনা নিয়ে আমরা প্রতিবারই আলোচনা করে থাকি, এবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। কেন হচ্ছে এরকম? আমি একটা কথা বলি, আজকে এই আলোচনাটা এই প্রতি হজ মৌসুমের সময় এবং হজ যাত্রার সময়, সম্ভবত গত বছর আমি এখানে এসেছি, অন্য টিভিতে গেছি, তার আগে এমন কোনো বছর আপনি পাবেন না যে বছরে আজকের যে চিত্র অন্য বছরগুলোতে মোটামুটি কাছাকাছি একই রকম চিত্র। এক রকম হাফ একটা কথা বলবে, ধর্ম মন্ত্রণালয় একটা কথা বলবে, বিমান মন্ত্রণালয় একটা কথা বলবে, 3 জন 3 রকমের কথা বলবে, সবাই মিলে একটা কথা বলবে, এরকম ঘটনা আপনি পাবেন না। এবং আপনি দেখেন যে হজে সৌদি আরবে যায় শুধু কি বাংলাদেশ থেকে যায়? এই পাশের দেশ ইন্ডিয়া বাদ দিলেন, ইন্ডিয়া অনেক বড় দেশ, পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ হাজি যায় আমাদের বাংলাদেশের মোটামুটি সমান বা তার চেয়ে মনে হয় সম্ভবত বেশি, সারা বিশ্ব থেকে যাচ্ছে। আজকে যে হজ যাত্রা নিয়ে যেই জটিলতা প্রতিদিন মিডিয়াতে প্রচার হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদন দেখালেন, বিশ্বের আর কোনো দেশ থেকে কোনো জায়গায় এই হজে যাওয়া নিয়ে জটিলতা, ফ্লাইটের অনিশ্চয়তা, ভিসার অনিশ্চয়তা, হঠাৎ করে মোয়াল্লেম ফি, সুতরাং এইটা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে, শীঘ্রই সমস্যার সমাধান হবে যখন অলরেডি হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। এইরকম কোনো পরিস্থিতি নিয়ে আপনি সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, কোথাও পাবেন না। একমাত্র দেশ বিশ্বে সেটি হচ্ছে বাংলাদেশ, যে প্রতি বছর এই সংকট থাকে এবং এই সংকট নিয়ে আমাদের আলোচনা করতে হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি মিডিয়াতে দেখছেন
যে বাংলাদেশ থেকে, এবং আরেকটা দেখেন দুর্ভাগ্য কি, বিশ্বের সব জায়গার থেকে আপনি দেখবেন যে বিভিন্ন বয়সের মানুষ যাচ্ছে। আমাদের এখানে প্রধানত যারা একটু বয়োবৃদ্ধ বয়স্ক তারা কিন্তু যাচ্ছে, এবং তাদের দুর্ভোগটা দেখেন যে তারা সব কিছু আপনার কি বলে এহরাম পরে আজকে 2 দিন 3 দিন থেকে বসে আছেন যে কখন তার ফ্লাইটটা হবে। সে জানে না যে কখন তার ফ্লাইট, কবে তার ফ্লাইট এবং কখন তার ফ্লাইট। আপনি যখন বিদেশ যান, আপনি যখন কি টিকিটটা কাটেন, সেখানে কিন্তু ডেট থাকে এবং টাইম থাকে, আপনি সেই অনুযায়ী এয়ারপোর্টে যান। কিন্তু এটাও তো সেরকমই একটা যাত্রা বিষয়, তাই না? তো এই যাত্রাটা কি এইরকম অনিশ্চয়তার যাত্রা হতে পারে? কোথাও আছে এরকম লজ্জাকর ব্যাপার যে প্যাসেঞ্জাররা বসে আছে দিনের পর দিন পোশাক আশাক পরে, সে জানে না যে কবে তার ফ্লাইট, কখন তার ফ্লাইট। এই সংকটটা নিয়ে প্রতি বছর এখানে কিচ্ছু না শিপন, এটা শুধুমাত্র আমাদের চরম কি বলে মানে ব্যবস্থাপনা সংকটের একটা চরম নগ্ন বহিঃপ্রকাশ। এখানে কোনো এফিশিয়েন্ট কোনো ম্যানেজমেন্ট নেই বলে আপনার যার অবস্থান থেকে একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে তারা কিন্তু রেহাই পেতে চান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে কোনো বছরই এই অব্যবস্থাপনার সঙ্গে যারা দায়ী, এত মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছে এবং তারা একটা পবিত্র নিয়ত নিয়ে যে যাচ্ছে, সেই আকাঙ্ক্ষা ভাবাবেগটাকে সরকার, শুরুতে নষ্ট করে কর্তৃপক্ষ কেউ মূল্য দিচ্ছে না এবং কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না, এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই প্রতি বছর কিন্তু এটা ঘটছে। এবং সেই সঙ্গে আপনি শুধুমাত্র দেখেন অব্যবস্থাপনাকে দায়ী করলেই হবে না, এর পেছনে আছে বাণিজ্যিক স্বার্থ। এই বাণিজ্যিক স্বার্থের কারণেই এই অব্যবস্থাপনাটা দূর করছে না, সরকারও নজর দিচ্ছে না। এবং আমরা এটা ধরেই নিচ্ছি যে এইভাবেই প্রতি বছর মানে হজ শুরু হবে, হজের যাত্রা শুরু হবে এবং সংকট থাকবে। এর থেকে আমাদের জন্য রেহাই নেই। আমরা এই যে বাস্তবতা, সুভাষ সিংহ রায় মোয়াল্লেম ফি নিয়ে যখন মোস্তাফিজ বললেন যে হজ যাত্রা শুরু হয়েছে, ফ্লাইট উদ্বোধন করা হয়েছে, তার পরপরই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মোয়াল্লেম ফি যে বিষয়টি অতিরিক্ত 20,000 রিয়াল খুব সম্ভবত। আমি একটু ইন্টারাপ্ট করি, এই যে মোয়াল্লেম ফি নিয়ে যে জটিলতা, এই জটিলতা নিয়ে কে কথা বলবে? আমি কালকে দেখছিলাম যে ধর্মমন্ত্রীর বক্তব্য, এই ধর্মমন্ত্রীর বক্তব্য টিভিতে যেটা প্রচার হয়েছে আমি অর্ধেক বুঝতে পারলাম, অর্ধেক বুঝতে পারলাম না। এই যদি হয় তাহলে উনি কি কথা বলবেন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে, কার কথা বলবেন, মন্ত্রীর কথা? কিন্তু আমি তো বাংলা কথাটাই বুঝতে পারলাম না। তো উনি ওনাদের সাথে কোন ভাষায় কথা বলবে, কিভাবে কথা বলবে, খোদাই জানে। সুভাষ সিংহ রায়, আপনার পর্যবেক্ষণ, এই যে প্রতিবারই হজ ব্যবস্থাপনার যে চরম মোস্তাফিজের ভাষায় নগ্ন বহিঃপ্রকাশ আমরা দেখি, এবং অন্য দিক থেকে বললেন যে বাংলাদেশই কেবল এই নিকৃষ্টতম উদাহরণ রয়েছে, বিশ্বের অন্য কোনো দেশে নাই। আমরা কি এই ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারি না? আর মোস্তাফিজ আরেকটি বিষয় বললেন যে বাণিজ্যিকীকরণ, অর্থাৎ বাণিজ্য করার প্রবণতা হজকে নিয়ে কেন? না, মানুষের জীবনের যে ধর্মের যে ইতিবাচক দিক আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করি। এই সমস্ত ব্যবস্থাপনা নিয়ে অধর্মের সব কাজ করছে। কাজী নজরুল কবিতা লিখেছিলেন না, জাতের নামে যা হচ্ছে এবং ধর্মের নামে যে সমস্ত অধর্মের কাজ হচ্ছে সেগুলো বলতেন। রবীন্দ্রনাথ বলতেন যে আমরা ফাঁকি দিয়া প্যাট্রিয়ট, আমরা না পড়িয়া পণ্ডিত, না লড়িয়া বীর। আপনি দেখেন এই ব্যবস্থাপনার ত্রুটি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই দায়ভার কেউ নিচ্ছে না। মোস্তাফিজ ভাই যেটা বলছেন, এটা কি সরকারের এবং ব্যর্থতা আপনি নয়? না, সব সরকার আসেন, সরকারে আসছি আমি। হজের ফ্লাইট গতকাল পর্যন্ত 16টা বাতিল হয়েছিল, আজকে 30 সেকেন্ডে শেষ করতে হবে, আরো 2টা হজ ফ্লাইট বাতিল হয়েছে। আমার দিন যত যাচ্ছে তত তো ব্যবস্থাপনা আরো উন্নত হওয়ার কথা, কারণ এই তো ব্যবস্থাপনা থাকবে, সেই ম্যানেজমেন্ট আমরা দেখছি না। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই যে হজ ক্যাম্প যে উদ্বোধন করেছিলেন, সেই উদ্বোধনের দিনের বক্তৃতাটা আমার কিন্তু মনে আছে যে কি কারণে করেছিলেন। এই যারা যাচ্ছেন আল্লাহর ঘরে তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য, তাই তো? কিন্তু পাচ্ছি 1,27,198 জন হজ আজ এবার যাবে, সেক্ষেত্রে ভিসা পেয়েছেন মাত্র 56,000, আপনার ভিসা পাননি 71,000।
সৌদি আরব গেছেন মাত্র 32,054 জন, এবং পাসপোর্ট জমা দেওয়ার শেষ হচ্ছে 17 আগস্ট। আপনি যদি এই ইনফোগ্রাফটা দেখেন একেবারে শেষ, আপনি জেদ্দা বিমানবন্দরেও কিন্তু ভোগান্তি হচ্ছে। আমি এখনো মনে করি 4টি দেশ থেকে বেশি পরিমাণে হাজি যায়, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আপনি এই যে অব্যবস্থাপনা ত্রুটি তো সৌদি আরবে আছেই, কারণ এখন অভিযোগগুলো উঠছে যে সৌদি আরব আমাদের হাতে সময় একেবারে কম। আমি শুধু এক বাক্যে বলি, এই ব্যবস্থাপনা আমি অনেক উন্নত করতে হবে। ব্যবস্থাপনা কিছুই নেই, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এবং এটা না করলে মানুষের মনে যে অস্থিরতা থাকে, কারণ মানুষ এমনি অস্থির হয়ে থাকে। আমরা আশা করব ওই যে হজ ব্যবস্থাপনা নিয়ে সরকার নতুন করে ভাববে। মোস্তফা আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সঙ্গে সুভাষ সিংহরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিউজ রুম সংলাপ আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।